দুটো জাপানি আমাদের হাত বেঁধে ঘাড় নিচু করে বসিয়ে দিল, আর দুটো জাপানি তলোয়ার দিয়ে ঘ্যাচ। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। দি গল্পের জগতের আজকের পরিবেশনা বিখ্যাত কথা সাহিত্যিক রাজশেখর বসু রচিত জটাধর বক্সী। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। নতুন দিল্লির গোল মার্কেটের পিছনে কুচা চমৌকিরাম নামে একটি গলি আছে। এই গলির মোড়েই কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবিন। এখানে চা, বিস্কুট, সস্তা কেক, সিগারেট, চুরুট আর বাংলা পান পাওয়া যায়। তামাকের ব্যবস্থা আর গোটাকতক হুকোও আছে। 2-1 মাইলের মধ্যে যেসব অল্পবিত্ত বাঙালি বাস করেন তাদের অনেকেই কালীবাবুর দোকানে চা খেতে আসেন। সন্ধ্যার সময় খুব লোক সমাগম হয় এবং জাঁকিয়ে আড্ডাও বসে। পৌষ মাস পড়েছে। সন্ধ্যা 6:30। বাইরে খুব ঠান্ডা, কিন্তু কালীবাবুর টি কেবিন বেশ গরম। ঘরটি ছোট। একদিকে চায়ের উনুন জ্বলছে, 15-16 জন পিপাসু ঘেঁষাঘেঁষি করে বসে আছে। সিগারেট, চুরুট আর তামাকের ধোঁয়ায় ঘরের ভিতর ঝাপসা হয়ে গেছে। রামতারণ মুখুজ্জে কথা বলছিলেন। এনার বয়স প্রায় 65 হবে। মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন। 10 বছর হলো অবসর নিয়েছে। 2 ছেলেও দিল্লিতে চাকরি পেয়েছে। সেজন্য রামতারণ এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ইনি একজন সবজান্তা লোক। কথা বলতে আরম্ভ করলে থামতেই চান না। অন্য লোককে কিছু বলবার অবকাশও দেন না। চায়ের আড্ডায় সবাই একে উপাধি দিয়েছে বিরাট ছেদা, অর্থাৎ দ্য গ্রেট বোর। তো রামতারণ বাবু বলছিলেন, আরে না না, তোমাদের ধারণা একেবারে ভুল। ভূত আর প্রেত স্বতন্ত্র জীব। আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। মৃত্যুর পর মানুষ যতদিন বায়ুভূত নিরালম্ব নিরাশ্রয় হয়ে থাকে, অর্থাৎ যে পর্যন্ত আবার জন্মগ্রহণ না করে, ততদিন পর্যন্ত সে প্রেত। কিন্তু স্কুলমাস্টার কপিল গুপ্ত বললেন, অর্থাৎ পরলোকের ভ্যাগামন্ডরাই প্রেত। বক্তৃতায় বাধা পাওয়ায় রামতারণ বিরক্ত হয়ে বললেন, ফাজলামি রাখো, যা বলছি শুনে যাও। মৃত্যুর পর মানুষ চিরকাল প্রেত হয়ে থাকে না, আবার জন্মায়। ধ্রুবং জন্ম মৃতস্য চ। কিন্তু যারা ভূত তারা চিরকালই ভূত। কপিল গুপ্ত আবার বললেন, যেমন গাজনের সন্ন্যাসী আর লোটা চিমটা কম্বলধারী 12 মেশে সন্ন্যাসী। আহ, চুপ করো না। মরা মানুষের আত্মা হলো প্রেত, ওই বিলিতি গোষ্ঠ প্রেত। কিন্তু পিশাচ আর পল্টারগাইস্টকে ভূত বলা যেতে পারে। ভূত হলো অপদেবতা। তারা নাকে কথা কয়, ভয় দেখায়, ঘাড় মটকায়, নানা রকম উপদ্রব করে। কিন্তু প্রেত সেরকম নয়। জীবদ্দশা যার যেমন স্বভাব, প্রেত হলে তাই থাকে। তবে চলিত কথায় প্রেতকেও লোকে ভূত বলে। এমন সময় একজন অচেনা লোক ঘরে প্রবেশ করলেন। বয়স আন্দাজ 45, 6 ফুট লম্বা, মজবুত গড়ন, মোচড় দেওয়া মোটা কাইজারি গোঁফ, গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট, পরনে ইজার আছে কি ধুতি আছে ঠিক বোঝা যায় না, মাথায় পাগড়ির মতন বাঁধা কমফোর্টার। আগন্তুক ঘরে এসে বাজখাই গলায় বললেন, নমস্কার মশাইরা, এখানে আপনাদের সঙ্গে বসে একটু চা খেতে পারে কি? কয়েকজন একসঙ্গে উত্তর দিলেন, বিলক্ষণ। চা খাবেন তো আবার কথা কি? এ তো চায়েরই দোকান। ওহে কালীবাবু, এই ভদ্রলোককে চা দাও। আপনাকে তো আগে কখনো দেখিনি, নতুন এসেছেন বুঝি? নতুন নয়, দিল্লি আমার খুব চেনা জায়গা। তবে সম্প্রতি বহুকাল পরে এসেছি না, পুরনো দিল্লির কেউ কেউ এখনো হয়তো আমার নাম মনে রেখেছেন।
জটাধর বক্সী। ও ম্যানেজার মশাই, দয়া করে আমাকে বেশ বড় 1 পেয়ালা চা দিন, খুব গরম আর কড়া। একটা মোটা বর্মা চুরুট, 10 খিলি পান, 1 ধেবড়া চুন আর অনেকখানি দোক্তাও দেবেন। হ্যাঁ, ওই তারপর ভূত প্রেতের কি যেন কথা হচ্ছিল আপনাদের, আমি একটু শুনতে পারি কি? হ্যাঁ, এসব কথায় আমার আবার খুব আগ্রহ আছে। একজন উৎসুক নতুন শ্রোতা পেয়ে রামতারণবাবু খুশি হয়ে বললেন, শুনবেন বই কি? বলছিলুম ভূত আর প্রেত আসলে আলাদা জীব, তবে সাধারণ লোকে তফাৎ করে না। বাদশাহী আর ব্রিটিশ জামানায় ভূত প্রেতের কথা অনেক শোনা যেত, কিন্তু এখনকার এই সেকুলার ভারতে তারা ফোত হয়ে যাচ্ছে। গরু মহারাজ, পানি মহারাজ, রাজ জ্যোতিষী, নেপাল বাবা ইত্যাদির ওপর লোকের ভক্তি খুবই বেড়েছে বটে, কিন্তু ভূত প্রেতের ওপর আস্থা কমে গেছে। সেজন্য তাদের দেখা পাওয়া এখন কঠিন। বিশ্বাসে মেলায় ভূত, তর্কে বহুদূর। ঠিক কথা বলেছেন, কিন্তু ভূত যদি প্রবল হয় তবে অবিশ্বাসীকেও দেখা দেয়। যদি অনুমতি দেন তো আমি কিছু বলি। রামতারণবাবু ভ্রু কুঁচকে বললেন, আপনি ভূতের কি জানেন মশাই? গেল বছর যখন চাঁদনি চকের ঘড়িটা পড়ে গেল, জটাধর বক্সী বলতে লাগলেন, বাদশাহ জাহাঙ্গীরের আমলে দিল্লিতে একবার প্রচণ্ড ভূতের উৎপাত হয়েছিল। আমাদের ভারতচন্দ্র রায়গুণাকর তার চমৎকার বৃত্তান্ত লিখেছেন। ভবানন্দ মজুমদারের ইষ্ট দেবীকে জাহাঙ্গীর ভূত বলে গাল দিয়েছিলেন। প্রভুর আশকারা পেয়ে বাদশাহী সিপাহীরা ভবানন্দকে বললে, अरे सिंदूरपुत देखलाओ कहा भूत, नहीं तुझे करेंगा दो टुक, ना हाय सुन्नत देके कलमा पड़ाओ के लेके जाती लेऊ खेलाई के थुक। তখন ভবানন্দ বিপন্ন হয়ে দেবীকে ডাকলেন। ভক্তের স্তবে তুষ্ট হয়ে মহামায়া ভূত সেনা পাঠালেন। তারা দিল্লি আক্রমণ করলে ডাকিনী জকিনী শাকিনী পেতিনী বৃদ্ধক দানব দানা ভৈরব রাক্ষস খোক্কস কক্কস সমরে দিলে খানা, লপটে ঝপটে দপটে রপটে ঝড় বহে খরতর, লপ লপ লম্পে ঝপ ঝপ ঝম্পে দিল্লি কাঁপে থর থর, তাথই তাথই হো হো হই হই ভৈরবী নাচে, অট্ট অট্ট হাসে কটমট ভাসে মত্ত পিসাচে পিসাচে। অবশেষে বেগতিক দেখে বাদশাহ ভবানন্দের শরণাপন্ন হলেন। বিস্তর ধন দৌলত, খেলাত আর রাজগীর ফরমান দিয়ে তাকে খুশি করলেন। তখন ভূতের উৎপাত থামল। সেকালের তুলনায় আজকাল ভূত প্রেত কিঞ্চিত দুর্লভ হয়েছে বটে, কিন্তু এই দিল্লিতে এখনো ভূত দেখা যায়। কপিলগুপ্ত বললেন, মুখুজ্জেমশাই, আপনি তো অনেক প্রাচীন লোক, বহুকাল দিল্লিতে আছেন। ভূতের সঙ্গে কখনো মোলাকাত হয়েছিল আপনার? আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমাদের মতন অখাদ্য খাই না, নিত্য সন্ধান নিক করি। ভূতের সাধ্য নেই যে আমার কাছেও ঘেঁষে। আচ্ছা জটাধর বাবু, আপনাকে তো একজন চোকস লোক মনে হচ্ছে। আপনি ভূত দেখেছেন? নিরন্তর দেখছি। ভূত দেখা অতি সহজ কাজ। বলেন কি? দয়া করে আমাদের একটু দেখান না। ওসব বুঝলো কি আমার কাছে চলবে না। ভূত প্রেত মানি বটে, একলা অন্ধকারে ভয়ও পায়, কিন্তু জটাধর কি ঘটাধর বাবু ভূত দেখাতে পারেন এ কথা বিশ্বাস করি না। কলেজে আমি রীতিমতো সায়েন্স পড়েছি, ম্যাজিকওয়ালাদের জোচ্চুরিও আমার জানা আছে। যদি আপনাকে ভূত দেখায় তবে? ওই দেখাবেন বললেই হলো। কবে দেখাবেন, কোথায় দেখাবেন, আর কখনই বা দেখাবেন? আজই, এখানেই, এখনই দেখাতে পারি। দেখিয়ে ফেলুন মশাই, আর দেরি করবেন না, আমাদের বাড়ি ফেরবার সময় হলো। কিন্তু কি দেখাবেন, ভূত নাকি প্রেত? রামতারণবাবু প্রতিবাদ সইতে পারেন না, চটে গিয়ে বললেন, বেশ, এখনই দেখান। ভূত প্রেত ব্রহ্মদত্তী শাকচুন্নি যা পারেন দেখান,
আমি বাজি রাখছি যে আপনি পারবেন না, শুধু ধাপ্পা দিচ্ছেন। ভূত দেখানো আপনার সাধ্য নয়। আপনার চ্যালেঞ্জ আমি মেনে নিল। মোটা টাকা বাজি রাখতে চাই না, কারণ আপনি নিশ্চয়ই হারবেন। ছাপোষা পেনশনভোগী বুড়ো মানুষ, আপনার ক্ষতি করবার ইচ্ছে আমার নেই। এই বাজি রাখা যাক যে ভূত যদি দেখাতে পারি তবে আমার চা চুরুট পানের দাম আপনি দেবেন, আর যদি আমি হেরে যাই তবে আপনি যা খেয়েছেন তার দাম আমি দেব। বলুন, রাজি আছেন? আপনারা সবাই কি বলেন? খুব ভালো প্রস্তাব, ভেরি ফেয়ার অ্যান্ড জেন্টলম্যানলি। বর্মা চুরুটের উগ্র ধোঁয়া উদ্গীরণ করতে করতে জটাধর বক্সী বলতে লাগলেন। 1941 সালের কথা। তখন আমি বর্মায় জেনারেল সিটওয়েলের শ্যাপার্স অ্যান্ড মাইনার্সের দলে সিনিয়র হাবিলদার আমিন। বর্মা থেকে চীন পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছিল তারই জরিপ আমাকে করতে হতো। আমার ওপরওয়ালা অফিসার ছিলেন ক্যাপ্টেন ব্যাবিট। রামতরণবাবু তখন বললেন, ওসব বাজে কথা কি বলছেন? আপনার চাকরি বৃত্তান্ত আমরা শুনতে চাই না। ভূত দেখাতে পারেন তো দেখান। দুই হাত নেড়ে আশ্বাস দিয়ে জটাধর বললেন, ব্যস্ত হবেন না স্যার, আমার কথাটি শেষ হওয়া মাত্রই ভূত ঠিক দেখতে পাবেন। তখন জাপানিরা দক্ষিণ বর্মায় পৌঁছেছে। তাদের আর এক দল থাইল্যান্ডের ভেতর দিয়ে বর্মার উত্তর পূর্ব দিকে হানা দিচ্ছে। আমাদের সার্ভে পার্টি সে সময় সান স্টেটের উত্তরে কাজ করছিল। দলটি খুব ছোট। ওই ক্যাপ্টেন ব্যাবিট, আমি, 5 জন গোর্খা সিপাই, 5 জন বর্মী কুলি, একটা জিপ, আর আমাদের তাবু, রসদ, থিওডোলাইট, লেভেল, চেন, ঝান্ডা ইত্যাদি বইবার জন্য 4টে খচ্চর। আমরা যেখানে ছাউনি করেছিলাম সে জায়গাটা পাহাড় আর জঙ্গলে ভরা। মানুষের বাস নেই। বাঘ, ভাল্লুক, হুরার প্রভৃতি জানোয়ারের খুব উপদ্রব। বন্দুক দিয়ে মারাও বারণ, পাছে শত্রুরা টের পায়। ব্যাবিট সাহেবের সঙ্গে 1 টিন স্ট্রিকনিনের বড়ি ছিল, জিলাটিন দিয়ে মোড়া। পেটে গেলে 3 মিনিটের মধ্যে গলে যায়। মাংসের টুকরোর সঙ্গে সেই বড়ি মিশিয়ে ক্যাম্পের বাইরে ফেলে রাখা হতো। রোজই 2-4টে জানোয়ার এভাবে মারা পড়ত। একদিন গুজব শোনা গেল যে জাপানিরা আমাদের 20 মাইলের মধ্যে এসে পড়েছে। ক্যাপ্টেন ব্যাবিট বললেন, ওহে বক্সি, শুধু তুমি আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি চলো, আর সবাই ক্যাম্পেই থাকো। চিয়াং কাইসেক আমাদের সাহায্যের জন্য একটা চীনা পল্টন ইউনান থেকে পাঠিয়েছে। আজ তাদের এখানে পৌঁছাবার কথা। দেখতে হবে তাদের কোনো পাত্তা নেই মেলে কিনা। আমরা দুজনে উত্তর পূর্ব দিকে 4-5 মাইল হেঁটে চললুম। সামনে একটা নিবিড় জঙ্গল, তার ওধারে একটা ছোট্ট পাহাড়। সাহেব বললেন, ওই পাহাড়ের উপর উঠে দূরবীন দিয়ে চারিদিকে দেখতে হবে। আমরা জঙ্গলে ঢুকলুম। সঙ্গে সঙ্গে 50 জন জাপানি আমাদেরকে ঘিরে ফেললে। রামতারণবাবু অধীর হয়ে বললেন, ও হে বক্সি, তুমি তো কেবল বক বক করেই চলেছ। শেষকালে হয়তো বলবে যে তুমি নিজেই একটা জাপানি ভূত দেখেছিলে। সেটি চলবে না বাপু, তোমার দেখা ভূত আমরা মানব না। আপনি নিশ্চিন্ত থাকুন, আর একটু পরেই আপনারা সবাই স্বচক্ষে ভূত দেখবেন। তারপরে শুনুন, ক্যাপ্টেন ব্যাবিট বললেন, বক্সি, আত্মরক্ষার কোনো উপায় নেই, হাত তুলে সারেন্ডার করো। আমরা হাত তুলতেই জাপানিরা কাছে এলো। এমন রোগা হাড্ডিসার পল্টন কোথাও দেখিনি। তাদের 3-4 জন আমাদের গাল, কাঁধ, হাত, পা টিপে টিপে দেখতে লাগলো। একজন সাহেবের কাঁধে কামড়ে দিলে, আর সবাই তাকে ধমক দিয়ে টেনে নিয়ে গেল। ব্যাবিট সাহেব একটু আধটু জাপানি ভাষা বুঝতেন। আমি জিজ্ঞাসা করলুম, এদের মতলবটা কি? সাহেব তখন বললেন, মাই পুয়ার বক্সি, বুঝতে পারছো না? এদের ভাড়ার শূন্য। রসদ যা আসছিল শান ডাকাতরা লুট করে নিয়েছে। 7 দিন উপোস করে আছে, খিদেই পেট জ্বলছে। তারপর দেখলুম ওদের কয়েকজন একটা উনুন বানিয়ে আগুন জ্বেলেছে। তার উপর মস্ত একটা ডেকচি চাপিয়েছে।
টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বীরেশ্বর সিংহি একটু বেশি ভীতু। ইনি শিউরে উঠে বললেন, এই সময় চীনা পল্টন এসে পড়লো বুঝি? কোথায় পল্টন? 4 জন জাপানি এগিয়ে এলো, দুজনের হাতে দড়ি আর দুজনের হাতে তলোয়ার। সাহেব বললেন, বক্সি, এই 4টে বুড়ি এখনই গিলে ফেলো। আগে থাকতে বিষ খেয়ে মরবো কেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সাহেব তখন ধমক দিয়ে বললেন, যা বলছি তাই করো, আমি তোমার কমান্ডিং অফিসার, অবাধ্য হলে কোর্ট মার্শালে পড়বে। কি আর করা যায়, বড়ি 4টে গিলে ফেললুম। সাহেবও গিললেন। বীরেশ্বর সিংহি আতকে উঠে বললেন, বিষ খেলেন, তারপরে চীনা ফৌজের ডাক্তার এসে বিষ বের করে ফিরলেন বুঝি? চীনা ফৌজ 1 ঘন্টা পরে এসেছিল। আমাদের যা হলো ভালো করে শুনুন। 2টো জাপানি আমাদের হাত বেঁধে ঘাড় নিচু করে বসিয়ে দিল, আর 2টো জাপানি তলোয়ার দিয়ে ঘ্যাচ। বীরেশ্বরবাবু মাথা চাপড়ে চিৎকার করে বললেন, আরে বাপরে বাপ! হামশাই তলোয়ারের চোখ দিয়ে ঘ্যাচ করে আমাদের মুন্ডু কেটে ফেললে। রামতারণবাবু ক্ষীণ কণ্ঠে বললে, তবে বেঁচে আছেন কি করে? বজ্রগম্ভীর স্বরে জটাধর বক্সী বললেন, কে বললে বেঁচে আছি? আপনার হুকুমে বাঁচতে হবে নাকি? আমাদের কেটে টুকরো টুকরো করলে, ডেকচিতে সেদ্ধ করলে, চেটে পুটে খেয়ে ফেললে। খিদের চোটে স্ট্রিকনিনের তেতো টেরই পেলেন না। তারপর 3 মিনিটের মধ্যে সবকটা জাপানি কনভালশন হয়ে পটপট করে মরে গেল। ক্যাপ্টেন ব্যাবিটের মতন বিচক্ষণ অফিসার দেখা যায় না মশাই। আশ্চর্য দূরদৃষ্টি। আচ্ছা, আপনারা একটু বসুন, আমি এখন চললুম। ও কালীবাবু, আমার বিলটা ওই রামতরণ বাবুই শোধ করে দেবেন, বুঝলেন? নমস্কার। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।